নতুন বাজেটে সামরিক শক্তি বৃদ্ধি করছেন ডক্টর ইউনূস। এই বছর প্রতিরক্ষা বাজেট এতটাই বাড়ানো হচ্ছে যা অতীতে সব রেকর্ডকে ভেঙে দিতে চলেছে। বন্ধুরা, এই বাজেটের পেছনে রয়েছে বহুদিনের ক্ষোভ, চাপা যুদ্ধ প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি কিন্তু জড়িয়ে আছে। এই বাজেটের মাধ্যমে ডক্টর ইউনূস খুব ভালো মতো জানিয়ে দিচ্ছে দেশের নিরাপত্তা আর কাউকে ভরসা করে নয়, নিজের শক্তিতে নিশ্চিত করা হবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কৌশলগত নিরাপত্তা সম্মেলনে তিনি কিন্তু বলেছিলেন বর্তমান প্রতিরক্ষা বাজেট প্রয়োজনের তুলনায় অনেক কম, এতটাই কম যে তিন বাহিনীর কোনো শাখাই তাদের পূর্ণাঙ্গ সক্ষমতা ব্যবহার করতে পারে না। নতুন অর্থ বছরে সেই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার রেকর্ড পরিমাণ বরাদ্দ দিতে যাচ্ছে প্রতিরক্ষা খাতে। বর্তমান বাজেটে বরাদ্দ ছিল প্রায় 42,000 কোটি টাকা, আর এবার সেই বাজেটকে বৃদ্ধি করে 50 থেকে 55,000 কোটি টাকা করার পরিকল্পনা চলছে। বন্ধুরা, সামরিক যে বাজেট থাকে সেই বাজেটের 50% চলে যায় বেতন ভাতা, খাদ্য, পোশাক এবং সামরিক বাহিনীর আবাসনের পেছনে। এরপর আরও 20% ব্যয় হয় জ্বালানি, যানবাহন ও অস্ত্র রক্ষণাবেক্ষণে। এছাড়া সামরিক অবকাঠামো নির্মাণে যায় 10%, যার ফলে আধুনিক সমরাস্ত্র কেনার জন্য প্রকৃত অর্থ হাতে থাকে মাত্র 20% বা সর্বোচ্চ 8,000 থেকে 10,000 কোটি টাকা। এই অর্থ দিয়ে আধুনিক ডিফেন্স সিস্টেম, যুদ্ধবিমান, সাবমেরিন ক্ষেপণাস্ত্র বা যুদ্ধজাহাজ ক্রয় করা এক কথায় অসম্ভব। এই সীমাবদ্ধতা কাটাতে সরকার এবার চাচ্ছে নতুন রুটিনে বাজেট পাশ করতে, যেখানে শুধু জাতীয় রাজস্বের উপরে নির্ভর করে না থেকে প্রতিরক্ষা বাজেটের কিছু অংশ বিদেশি ঋণ, সহযোগিতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে পরিচালনা করা হবে, যার কারণে সামরিক সরঞ্জাম কেনায় গতির পাশাপাশি বৈচিত্র্য আসবে। যেমন একটি যুদ্ধবিমান ক্রয় করতে ডজনখানিক শর্ত আর মধ্যস্থকারীর পেছনে অর্থ নষ্ট না করে এখন সরকার সরাসরি প্রস্তুতকারক রাষ্ট্র বা কোম্পানির সঙ্গে কাজ করবে। নতুন বাজেটের বেশিরভাগ অংশ বরাদ্দ রাখা হচ্ছে বিমান বাহিনীর জন্য, কারণ এই বাহিনীর সক্ষমতা আশঙ্কাজনকভাবে দুর্বল। যে সকল যুদ্ধবিমান রয়েছে সেগুলো একদিকে পুরনো, অন্যদিকে মেরামতের অভাবে অপারেশনাল সক্ষমতা হারিয়েছে বহু আগে। একটি যুদ্ধবিমান স্কোয়াড্রন গঠন করতে 10টি ফাইটার জেট প্লেন লাগে, আর এখন বাংলাদেশে কার্যকর অবস্থায় রয়েছে হাতে গোনা কয়েকটি। রাশিয়ার তৈরি MiG-29, চীনা F-7 বা পুরনো কিছু ট্রেনার বিমান দিয়ে এখন বাংলার আকাশ আর সুরক্ষা দেওয়া সম্ভব নয়। এই সংকট দূর করতে সরকার 2025-26 বাজেটে অন্তত 3 থেকে 4,000 কোটি টাকা শুধু যুদ্ধবিমান খাতে বরাদ্দ দেওয়া হবে, এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এই বাজেটের মধ্যে চীনের কাছ থেকে J-10C মাল্টিরোল যুদ্ধবিমান, এর পাশাপাশি রাডার আপগ্রেড, নতুন গ্রাউন্ড সাপোর্ট ইউনিট তৈরি এবং পাইলটদের আন্তর্জাতিক প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। এই যুদ্ধবিমানগুলো ডেলিভারি পেলে কেবল ভারতের রাফাল নয়, বরঞ্চ পাকিস্তানের JF-17 সঙ্গে পাল্লা দিতে পারবে বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের নৌবাহিনী অবকাঠামো ও অস্ত্রগত সংকটে ভুগছে। চট্টগ্রাম ও খুলনায় যে সকল ঘাঁটি রয়েছে সেখানে আধুনিক ডকইয়ার্ড না থাকায় নতুন জাহাজ মেরামত করা যাচ্ছে না সময় মতো। বাংলাদেশের কাছে সাবমেরিন রয়েছে 2টি, তবে সেটাও চীন থেকে আনা পুরনো মডেল। এবার পরিকল্পনা রয়েছে আর নতুন করে 6টি সাবমেরিন ক্রয় করা, যার খরচ ধরা হয়েছে $2 বিলিয়ন কাছাকাছি। এছাড়া যুক্ত হবে নতুন ফ্রিগেট এবং করভেট যুদ্ধজাহাজ, এর পাশাপাশি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। বঙ্গোপসাগর শুধুমাত্র এখন জাহাজ চলাচলের রুট নয়, বরঞ্চ সামরিক উত্তেজনার সম্ভাব্য ক্ষেত্র। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ওপরে নজর দেওয়া হচ্ছে। এখন আর শুধু সৈন্য দিয়ে লড়াই করার যুগ নেই, এখন প্রয়োজন রকেট সিস্টেম, স্বয়ংক্রিয় কামান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন স্কোয়াড, আর্টিলারি ইউনিট ও স্যাটেলাইট নজরদারির সমন্বয় কাঠামো। ইতিমধ্যে বাংলাদেশের বহরে যুক্ত হয়েছে তুরস্ক থেকে আসা TRG-300 মাল্টিপল রকেট সিস্টেম। এছাড়া যুক্ত হয়েছে MK হাউটজস-সজার। এছাড়া যুক্ত হতে যাচ্ছে বড় সংখ্যক নোরা আর্টিলারি, টাইগার মিসাইল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল। এর পাশাপাশি সেনাবাহিনীর জন্য হেলিকপ্টার ক্রয় করা হবে। এই পুরো কাঠামোর ভেতরে সরকারের দৃষ্টিভঙ্গি একেবারে স্পষ্ট। এখন প্রতিরোধ মানে শুধু শত্রু প্রতিরোধ নয়, এখন প্রতিরক্ষা মানে সমুদ্র নিরাপত্তা, বন্দর সুরক্ষা, আকাশসীমা নিয়ন্ত্রণ এবং 5 থেকে 10 মিনিটের মধ্যে যে কোনো সীমান্ত লঙ্ঘনের
জবাব দিতে প্রস্তুত থাকা। বর্তমানে সরকারের যে মানসিকতা কাজ করছে তা আগের সরকারের মতো মিটিং আর বিবৃতিতে সীমাবদ্ধ নয়। এই প্রস্তুতি এখন বাস্তব কৌশলের রূপ নিচ্ছে, যার কারণে এবার বাজেট পরিকল্পনা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হচ্ছে। পরবর্তী 5 বছরের জন্য একটি আলাদা সামরিক ব্যয় কাঠামো গঠন করা হচ্ছে, যাতে প্রতি বছর অস্ত্র কেনার জন্য $1.5 বিলিয়ন বরাদ্দ রাখা হচ্ছে। এই অর্থ সরকারি বাজেটের বাইরে থেকে আসবে। বিভিন্ন আন্তর্জাতিক সামরিক চুক্তি, ডিফেন্স ক্রেডিট ও যৌথ প্রযুক্তি উৎপাদন থেকে। এই পরিবর্তন এতটাই দ্রুত এবং দৃঢ়ভাবে আসছে যে প্রতিবেশী রাষ্ট্রগুলো এখন গুরুত্ব সহকারে দেখছে। বিশেষ করে ভারত, যারা একসময় বাংলাদেশকে সামরিকভাবে তুচ্ছ ভাবত, এখন তারা বাংলাদেশের এই উত্তরণকে দক্ষিণ এশিয়ার নতুন শক্তির উত্থান হিসেবে বিবেচনা করছে। 2025-26 সালের বাজেট বাংলাদেশকে শুধু বড় বাজেটধারী দেশ নয়, বরঞ্চ একটি কৌশলগত খেলোয়াড়ে রূপান্তরিত করছে। এই বাজেটের বাস্তবায়ন এখন শুধুমাত্র কল্পনা নয়, কারণ ধাপে ধাপে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি, শুরু হয়ে গিয়েছে নতুন সমরাস্ত্র চুক্তি এবং অন্যদিকে অভ্যন্তরীণ অবকাঠামো প্রস্তুতি, আবার অন্যদিকে আন্তর্জাতিক কূটনৈতিক সংলাপ। সব মিলিয়ে একটি নতুন নিরাপত্তা কাঠামোর রূপরেখা তৈরি হচ্ছে। বন্ধুরা, 3 বাহিনীকে বলা হয়েছে তারা কি অস্ত্র কিনতে চায়। বিমান বাহিনী অগ্রাধিকার দিয়েছে জেট-10C যুদ্ধবিমানকে। জেট-10C বিমানটি ইতিমধ্যে চীন ও পাকিস্তানের যৌথ ব্যবহারে রয়েছে এবং একাধিক আন্তর্জাতিক সংঘাতে নিজেকে কার্যকর প্রমাণ করেছে। আলোচনায় বলা হয়েছে 2026 সালের মধ্যে প্রথম ব্যাচ বাংলাদেশে নিয়ে আসা হবে। চীন এই যুদ্ধবিমানের সাথে এভিনিক্স রাডার সিস্টেম এবং অ্যামুনিশন সরবরাহতে একমত হয়েছে। এছাড়া বিমান বাহিনীর জন্য নতুন লং রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল কেনার বিষয়ে রাশিয়া এবং সাইপ্রাসের সাথে যোগাযোগ করা হচ্ছে। নৌবাহিনী তাদের তালিকায় জানিয়েছে তারা অগ্রাধিকার দিয়েছে সাবমেরিন, করভেট, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট এবং হেলিকপ্টার স্কোয়াড। এছাড়া 6টি সাবমেরিনের জন্য দক্ষিণ কোরিয়া, ফ্রান্স ও চীনের সঙ্গে আলোচনা চলছে। এর মধ্যে সাউথ কোরিয়ার ডিজেল ইলেকট্রিক সাবমেরিন বেশি এগিয়ে আছে। নৌবাহিনী এমন একটি সাবমেরিন চাচ্ছে যেটি বঙ্গোপসাগরের গভীর জলে দীর্ঘক্ষণ থেকে নজরদারি ও আক্রমণ চালাতে সক্ষম। এই 6টি সাবমেরিনের খরচ হবে প্রায় $2 বিলিয়ন। করভেট ও যুদ্ধজাহাজের ক্ষেত্রে ইটালির ফিনকায়েন্তেরি এবং তুরস্কের FTC কোম্পানির সাথে আলোচনা চলছে। যুদ্ধজাহাজগুলোর সাথে থাকবে হেলিকপ্টার ডেক, ড্রোন লঞ্চিং ব্যবস্থা এবং থাকবে এয়ার ডিফেন্স মিসাইল। এদিকে সেনাবাহিনী অগ্রাধিকার দিয়েছে স্বয়ংক্রিয় কামান, মাল্টি রকেট লঞ্চার, শর্ট রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল, আর্ম ভেহিকেল, হালকা ট্যাঙ্ক এবং ড্রোন কমান্ড ইউনিট। সেনাবাহিনী ইতিমধ্যেই তুরস্কের রকেট লঞ্চার সিস্টেম এবং আর্টিলারি সিস্টেম ব্যবহার করছে। এছাড়া আরও 2টি আর্টিলারি রেজিমেন্ট এবং একটি রকেট ব্যাটালিয়ন গঠন করা হবে। এছাড়া যুদ্ধ ট্যাঙ্ক এবং সাজওয়াজান ক্রয়ের বিষয়ে তুরস্কের আলতাই এবং ইন্দোনেশিয়ার হ্যারিমাউন্ট ট্যাঙ্কের সাথে আলোচনা করা হচ্ছে। বাংলাদেশের আবহাওয়া এবং মাটির জন্য এই ট্যাঙ্কগুলো একেবারেই পারফেক্ট। তবে শুধুমাত্র অস্ত্র কিনে রাখলেই হবে না, সেগুলোর অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং টেকনিক্যাল ইন্টিগ্রেশন নিশ্চিত করতে হবে। এর জন্য প্রতিরক্ষা দপ্তর এই বাজেটের বিশাল একটি অংশ রেখেছে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং নতুন সামরিক গবেষণার জন্য। নতুন যুদ্ধবিমান চালানোর জন্য পাইলটদের পাঠানো হবে চীন ও তুরস্কে। নৌবাহিনীর সাবমেরিন ইউনিট যাবে দক্ষিণ কোরিয়ায়, সেনাবাহিনীর রকেট ইউনিট যাবে আজারবাইজান ও তুরস্কের প্রশিক্ষণে। এই সকল প্রশিক্ষণ শুধুমাত্র ব্যবহার শেখার জন্য নয়, বরঞ্চ ভবিষ্যতে দেশের রক্ষণাবেক্ষণ, বিপরীতে রপ্তানির প্রস্তুতি হিসেবে বিবেচিত হচ্ছে। দেখুন বন্ধুরা, বাংলাদেশকে শুধুমাত্র আমদানিকারক দেশ হিসেবে নয়, বাংলাদেশকে উৎপাদনকারী দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে হবে। বন্ধুরা, টাঙ্গাইল ও নরসিংদীতে নতুন করে ড্রোন ও ছোট অস্ত্র তৈরির কারখানা গড়ার জন্য জমি অধিগ্রহণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বন্ধুরা, তুরস্কের বাইরাক্তার তাদের ড্রোন প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তর করতে রাজি হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ নিজের প্রয়োজন মেটানোর পাশাপাশি আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে অস্ত্র সরবরাহ করতে পারবে। বন্ধুরা, এই বাজেট কেবল অর্থনৈতিক বা প্রতিরক্ষা পরিকল্পনার অংশ নয়, এটি একটি রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা।
দক্ষিণ এশিয়ার নতুন সামরিক ভারসাম্য তৈরি হচ্ছে। বন্ধুরা, ভারত যাদের বিশাল বাজেট রয়েছে কিন্তু শত্রু রয়েছে চারপাশে, তারা বাংলাদেশকে আগের মতো হালকা করে দেখার সুযোগ পাচ্ছে না। ভারতের সামরিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন নিজস্ব প্রতিরক্ষা নীতিতে চলা একটি স্ট্র্যাটেজিক কান্ট্রি। ভারতের জন্য এটি শুধুমাত্র আশঙ্কার নয়, একটা বড় কূটনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। ভারত কিন্তু ইতিমধ্যেই সীমান্তে ড্রোন ব্যবস্থা শক্তিশালী করেছে, সীমান্তে টহল বাড়িয়েছে। এছাড়া উত্তর পূর্বে সম্প্রতি নতুন যুদ্ধবিমান স্কোয়াড্রন তৈরি করেছে। তবে বিশ্লেষকরা বলছে বাংলাদেশ এখনও আক্রমণাত্মক সামরিক ডক্ট্রিন নেয়নি। বাংলাদেশের এই বাজেট প্রতিরক্ষা ও প্রতিরোধ নিশ্চিত করার জন্য, আগ্রাসন চালানোর জন্য নয়। কিন্তু যদি পরিস্থিতি বাধ্য করে তবে বাংলাদেশ এবার প্রস্তুত। বন্ধুরা, নতুন এই বাজেটের সবথেকে বড় দিক হচ্ছে নির্ভরশীল দেশ থেকে আত্মনির্ভরশীল নিরাপত্তা ব্যবস্থায় উত্তরণ। বহুদিন ধরে বাংলাদেশ আন্তর্জাতিক মিত্রদের ওপরে ভরসা করেছিল, এবার আর মানুষের উপর ভরসা করে থাকলে হবে না। বাংলাদেশকে নিজের নিরাপত্তা ঠিক করতে হবে। বন্ধুরা, কারা কারা দেশকে ভালোবাসেন তারা কমেন্টে জানান। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। টেক কেয়ার।